ভাবতে অবাক লাগে জীবন কিভাবে পাল্টে যায়। একটি ভুল, হ্যাঁ শুধুমাত্র একটি ভুলই সাদিয়ার জীবনটাকে আজ তছনছ করে দিয়েছে। না পেয়েছে সুখ, না পেয়েছে ভালোবাসা। যাবে না সে শিহাবের বিয়েতে। নিজের চোখে ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হয়ে যেতে দেখতে পারবে না সে। এখন তার শুধু কান্না করার সময়। আফসোস, কেন বুঝলো না সে আগে? হয়তো এতক্ষণে শিহাব আর মারিয়ার বিয়ে হয়ে গেছে। সমান গতিতে উৎসর্গ উঠতে লাগলেও সাদিয়ার দুই চোখ বেয়ে। একটু পর শিহাব বাসর ঘরে ঢুকবে, মুখটা মলিন তার। মারিয়া হয়তো বাসর ঘর অপেক্ষা করতেছে তার জন্য। এবার সাথে দেখা না হলেও সে বাসর ঘরে ঢুকবে না। 2 দিন আগে দেখা হয়েছিল এবার সাথে, এরপর আর দেখা হয়নি। এভা কি তবে চলে গেছে? না, এটা হতে পারে না। এবার সাথে দেখা না হলে সে বাসর ঘরে ঢুকবে না। হঠাৎ কেউ যেন তার কানে কানে বলল, শিহাব একটু বাইরে আসবে। সে আনন্দে লাফিয়ে উঠল, যেন 1000 বছর পর আজ সে প্রিয়সীকে দেখতে পাবে। চারিদিকে তাকালো শিহাব, অতিথিরা সব চলে গেছে। শিহাব চুপি চুপি বের হলো। বাইরে তখন একটা শুনশান বাতাস বইতেছিল। বাতাস যেন একটা তরুণ করুণ সুরে গান গাইছে। বাতাস যেন বুঝতে পেরেছে আস্তে তাদের বিদায় হবে। বাইরে শিহাব দেখতে পেল ইভান দাঁড়িয়ে আছে, মুখটা তার কালো। শিহাবকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। অনেকক্ষণ কাঁদল দুজন। তারপর ইভা বলল, শিহাব শেরবার মতো আমার হাত ধরে একটু হাঁটবে কি প্লিজ? শিহাব এবার হাতটা ধরল। সে তো তার হাত। হাঁটতে লাগলো দুজন পাশাপাশি। ইভা বলল, খুব ইচ্ছে করছে শিহাব তোমার কোলে উঠতে। শেরবারের মতো একটু আমাকে কোলে নিয়ে হাঁটবে প্লিজ? শিহাব ইভাকে কোলে তুলে নিল। তারপর হাঁটতে হাঁটতে বলল, আর কি কি ইচ্ছে করছে তোমার? সব ইচ্ছে পূরণ করব। তোমার বউ হতে চেয়েছিলাম বেঁচে থাকতে। আমাকে কি একবার মিথ্যা মিথ্যা হলেও বউ বলে ডাকবে? শিহাব বলল, বউ। শিহাবের মুখে বউ কথাটি শুনে ইভা ডুকরে কেঁদে উঠল। শিহাবের গলাটা আগে থেকে জড়িয়ে ধরে আছে সে। এবার তার বুকে মুখটা চেপে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। শিহাব করুণ কণ্ঠে বলল, মারিয়াকে বিয়ে করেছে, কিন্তু আমি মনে করব তুমি আমার বউ। মনে করবো আমি তোমার সাথে সংসার করতেছি। ইভা, আমি কখনো ভুলতে পারবো না তোমাকে। এবার কান্নার বেগ আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, কেন এমন হলো আমার জীবনটা? কেন? আমি তো এটা চাইনি। আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা। কেন আমি পাইনি? আমি দুঃখিত ইভা। আমি তখন বুঝতে পারিনি আমার কারণে আজ তুমি পৃথিবীতে বেঁচে নেই। ইভা নিজেকে সামলে নিল। তুই চোখ মুছে বলল, শিহাব তুমি চলে যাও। মারিয়া হয়তো অপেক্ষা করতেছে, কিন্তু তোমাকে ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না। যেতে তো হবে শিহাব, আমিও চলে যাব। আর হয়তো দেখা হবে না। এবার কণ্ঠটা খুব বেশি করুণ শোনালো। শেরবারের মতো শিহাবকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে লাগলো। তারপর বলল, আমাকে নামিয়ে দাও শিহাব। শিহাব ইভাকে নামিয়ে দিল। ইভা বলল, মারিয়াকে কখনো কষ্ট দিও না শিহাব, আর নিজের শরীরের যত্ন নিও। শিহাব কোনো কথা বলতে পারল না, যেন বোবা হয়ে গেছে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে তার শুধু কান্না করতে ইচ্ছা হচ্ছে। ইভা আমারও করুণ কণ্ঠে বলল, বিদায় শিহাব, ভালো থেকো। শিহাব নির্বাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ইভা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। বাতাসে তার সাদা শাড়ির আঁচড় উঠছে, আর ধীরে ধীরে দূরে চলে যেতে লাগলো ইভা। শিহাব অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে সেদিকে। একসময় অদৃশ্য হয়ে গেল ইভার অশরীরে আত্মা। রাতের অন্ধকারে কিছু লোক একটা ডেড বডি নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল করতে করতে। একটা যুবতী মেয়ের লাশ। ওর নাম অর্থি। সুন্দর একটু পর হঠাৎ করে মারা যায়। হয়তো হার্টের কোনো প্রবলেম ছিল আগে থেকে। শ্মশানে এনে ডেড বডিটা রাখা হলো কিছু চন্দন কাঠের স্তূপের উপর। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ, এবার লাশ পোড়ানোর পালা। কাঠের স্তূপে আগুন লাগানোর জন্য গেলেন আর্থের বাবা। চোখ তার অশ্রুসিক্ত। নিজের মেয়ের চিতায় নিজেতে আগুন দিতে হচ্ছে, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? হঠাৎ চমকে উঠলেন তিনি। লাশ উঠে বসেছে ভয়ঙ্কর এক গর্জন করে। চিৎকার করে সে বলল, আমি ভালোবাসার প্রতীক, জয় হোক ভালোবাসা। আগুন দিয়ে দূরে থাক লাশকে উঠতে দেখি সবাই এখন পালাতে ব্যস্ত। কিন্তু অর্থের বাবা খুশি হলেন, ভাবলেন মেয়ে আবার বেঁচে উঠেছেন। হাতের আগুনটা ফেলে দিয়ে তিনি মেয়েকে জড়িয়ে ধরে এগিয়ে গেলেন। কিন্তু অর্থে কোনো কথা না বলে অন্ধকারে মিলিয়ে গেল। তার বাবা চিৎকার করে বলতে লাগলো, অর্থি মা, কোথায় যাচ্ছিস? অর্থি, অর্থি। বাবার ডাক যেন মেয়ের কানে পৌঁছয়নি। অর্থি মিলিয়ে গেল অন্ধকারে। সারা শহরে ছুড়ে গেল খবরটা। সারা শহর এখন আতঙ্কিত। ভয়ে কারো ঘর থেকে বের হওয়ার উপক্রম নেই। চট্টগ্রাম থেকে কক্সবাজার গ্রামে একটি বাসের পেছনের সিটে চুপচাপ বসে আছে অর্থি। মাত্র কয়েকজন যাত্রী নিয়েই ছেড়ে দিয়েছে বাস।
অর্থি জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার যেন তার সবচেয়ে আপন। এমনভাবে বাইরের দিকে তাকিয়ে আছে যে যেন বহুদিন প্রকৃতির হাওয়া লাগেনি তার গায়ে। বাসের হেল্পার সবার টিকিট চেক করে অর্থের কাছে আসলো। তারপর বললো, ম্যাডাম আপনার টিকিটটা দেন। অর্থি যেন হেল্পারের কথা শুনিনি, একইভাবে তাকিয়ে আছে বাইরের দিকে। হেল্পার আবার ডাক দিল, ম্যাডাম আপনার টিকিটটা। অর্থে আবার চুপ, কোনো প্রতিক্রিয়া নেই। এবার গাড়ি হেল্পার তার গায়ে নাড়া দিল। অর্থি চোখ বড় বড় করে তাকালো হেল্পারের দিকে। তারপর নিজেকে সামলিয়ে শান্তভাবে বলল, আমার কাছে তো কোনো টিকিট নেই, তাহলে টাকা দেন। টাকাও তো নেই। হেল্পার এবার ড্রাইভারের সাথে কথা বলল ব্যাপারটা নিয়ে। ড্রাইভার কি যেন বলল ইশারা করে। হেল্পার তারপর চুপ হয়ে গেল। বাসে যে কজন যাত্রী ছিল তারা নেমে গেল অর্ধেক পথে। বাসে যাত্রী হিসেবে শুধু আছে অর্থি। কোনো কিছুর দিকে তার খেয়াল নেই। একইভাবে তাকিয়ে আছে সে দূরে এর অন্ধকারের দিকে। ড্রাইভার হঠাৎ গাড়ি থামালো একটা নির্জন রোডে নিয়ে এসে। তারপর হেল্পারকে সাথে নিয়ে অর্থির কাছে আসলো। ড্রাইভার ডাক দিল, ম্যাডাম। কোনো উত্তর নেই। আবারও ড্রাইভার বলল, ম্যাডাম। অর্থি আবার নিশ্চুপ। ড্রাইভার এবার হাত দিল অর্থির শরীরে। অর্থি চোখ বড় বড় করে তাকালো। ড্রাইভার একটা লালসার হাসি দিয়ে অর্থির শরীরের দিকে তাকালো। যেন কতদিন লালসা মেটেনি তার। মুখে সে একই হাসি নিয়ে ড্রাইভার বলল, ম্যাডাম কোথাও যাবার জায়গা না থাকলে আমার সাথে যেতে পারেন, আমার বাড়িতে কেউ থাকে না। কথাটি বলে হেল্পারকে আবার কি যেন বলল ড্রাইভার। হেল্পার দুহাত দিয়ে অর্থের দুহাত চেপে ধরল। ড্রাইভার এবার অর্থের কাপড় খোলার জন্য হাত বাড়ালো। অর্থে দুজনকে ধাক্কা দিল। দুজন দড়ি গিয়ে পড়ল। ব্যথায় কুকিয়ে উঠল তারা। একটা মেয়ের এত শক্তি কি করে হয়? অবাক হলো তারা। কিন্তু একটা মেয়ের কাছে হারবার পাত্র তারা নয়। আবার এগিয়ে এলো তার অর্থের দিকে। তারা অর্থি হঠাৎ এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো। হাতে নখগুলো তার লম্বা লম্বা, ঘোরের মতো হয়ে গেল। থমকে দাঁড়ালো দুজন। পালাবার পথ খুঁজতে লাগলো। গাড়ি থেকে দৌড়ে নামলো দুজন। অর্থি হঠাৎ একটা আলোর ঝিলিক হয়ে চক্রাকারে ঘুরতে লাগলো তাতে চারপাশে। তারপর দুজনের সামনে এসে দাঁড়ালো ভয়ঙ্কর চেহারায়। ওরা দুজন ভয় ভয়ে বলল, প্লিজ ভুলে গেছে, মাফ করে দাও আমাদের। ভয়ঙ্কর কণ্ঠে উঠতে বলল, মাফ? নোংরামি কোনো মাফ নেই আমার কাছে। বলে আর অপেক্ষা করল না অর্থি। দুজনের পেটে এসে তার লম্বা লম্বা নখের চাপ দিয়ে নখ শাকতে লাগলো। খুরের মতো লম্বা নখগুলো তাদের পেট ভেদ করে ওপাশ দিয়ে বের হলো। কি বিভৎস দৃশ্য! কেবল আর্তনাদ শোনা গেল তাদের। একটু পর তাদের নিস্তেজ দেহ পড়ে রইল শুধু, আর অর্থি অন্ধকারে মিলিয়ে গেল। হলিচেল স্কুল কক্সবাজার। স্কুলের সব শিক্ষক শিক্ষিকা আজ এক নতুন শিক্ষিকা বরণ করে নিলেন। নাম অর্থি। অর্থি প্রথম দিনে ক্লাস নিতে গেল 3-তে। ছোট ছোট বাচ্চারা নতুন শিক্ষিকা দেখে চুপচাপ বসে আছে। শেষের একটা বেঞ্চ একদম শান্ত হয়ে বসেছিল একটা ছোট্ট বাচ্চা। অর্থির চোখ গেল তার উপর। তাকে দেখে বড় মায়া লাগলো অর্থির। কিসের একটা টান যেন অনুভব করলো সে। উঠতে গেল বাচ্চাটার কাছে। বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, বাবু তোমার নাম কি? আমার নাম মিরাজ। বাচ্চা ছেলেটা জবাব দিল, তোমার কি মন খারাপ? কি ভাবছো? ম্যাডাম, আজ আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী, তাই আমি বাসায় যেতে চাই। নাম কি তোমার আম্মা আব্বুর? আব্বুর নাম শিহাব আর আম্মু নাম মারিয়া। উঠতে কোনো কথা বলতে পারল না। অনেকক্ষণ তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। বাচ্চাটার কপালে একটা চুমু খেয়ে বলল, যা বাবু তোমার ছুটি। মিরাজ খুশি হয়ে বলল, সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ বাবু সত্যি বলছি। মিরাজ খুশি হয়ে তাড়াতাড়ি বই ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। অর্থি তার চলে যাওয়ার থেকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর ক্লাসে মন দিল। স্কুল শেষে অর্থি বের হলো স্কুল থেকে। হঠাৎ অর্থি দেখলো মিরাজ রাস্তা পার হচ্ছে, খুব স্পিডে একটা গাড়ি আসছে। সে খেয়াল করেনি। অর্থি ডাক দিল, মিরাজ। মিরাজ অর্থির ডাক শুনেনি। এই মুহূর্তে কাছে গিয়ে অলৌকিক কিছু করা সম্ভব না। সবাই বুঝে ফেলতে পারে সে যে মানুষ না, যা করার দূর থেকেই করতে হবে। গাড়িটা মিরাজকে ধাক্কা দিয়ে রাগ মুহূর্তে অর্থি চোখের ইশারায় গাড়িটাকে উপড়ে তুলে ফেলল। মিরাজ রাস্তা পার হয়ে গেলে অর্থি চোখের ইশারায় আবার গাড়িটাকে শূন্য এক থেকে নিচে নামিয়ে আনল। এই ঘটনায় হঠাৎ অনেক লোক জমা হলো ঘটনাস্থলে। সবাই ঘটনা কি জানতে চায়। গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করা হলে সে জানালো সেও কিছু জানে না।
মাঝপথে গাড়ি ব্রেক ফেল করায় তার স্পিড গাড়িতে আসছিল। যখন ছেলেটাকে রাস্তা পার হতে দেখল, ড্রাইভার ভয় পেয়ে যায়। আজ নিজেও বাঁচবে না, এই ছেলেটাও বাঁচবে না হয়তো। আচমকা এই ঘটনায় ড্রাইভার নিজে অবাক। সে নিজেও আসল ঘটনা জানতে চায়, কিন্তু এই প্রশ্নের জবাব কেউ দিতে পারল না। আর তো এসে বুকে জুড়ে নিল মেরাজকে। তারপর জিজ্ঞাসা করলো, রাস্তা পার হচ্ছ, গাড়ি দেখুনি? সরি ম্যাডাম, আমি খেয়াল করিনি। এবার থেকে দেখে শুনে রাস্তা পার হবে। কিন্তু তুমি এতক্ষণ বাসতে অনেক এলো, তোমাকে তো অনেক আগে ছুটি দিয়েছিলাম। আমি আমার আব্বুর জন্য অপেক্ষা করছিলাম। প্রতিদিন আমার আব্বা আমাকে নিতে আসে, আজ আর আসবে না ভেবে চলে যাচ্ছিলাম। চলো, আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। উর্তির কথা শেষ না হতে একজন লোক এসে মেরাজকে কোলে তুলে নিল। উর্তির চোখ আটকে গেল লোকটার উপর। অনেক বছর পর দেখা, তার প্রাণের প্রিয় শিহাব। শিহাব হয়তো তাকে চেনেনি, চিনবে কি করে? এই দেহটাই তো তার না। বুক ফেটে যাচ্ছিল উর্তির। খুব ইচ্ছা হলো তার একবার শিহাবকে জড়িয়ে ধরে বলতে, শিহাব, আমি তোমার এই ভাই, দেখো আবার ফিরে এসেছে। কিছু বলতে পারল না সে, শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকলো শিহাবের দিকে। মিরাজ তার আব্বুকে বলল, আব্বু, ইনি আমার নতুন ম্যাডাম। শিহাব উর্তির দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল, আমি শিহাব, মিরাজের আব্বু। আপনার নাম? শিহাবের কথা যেন উর্থির কানে পৌঁছয়নি। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিহাবের মুখের দিকে একইভাবে। শিহাব আবারও ডাক দিল, ম্যাডাম। উর্থ হঠাৎ নিজেকে সামনে বলল, ও হ্যাঁ, আমি উর্থি। মিরাজদের স্কুলে নতুন জয়েন করেছি। পরিচয় হয়ে ভালো লাগলো, চলুন না আমাদের বাসায়, আজ আমাদের বিবাহ বার্ষিকী। উর্থি কিছু না ভেবে বলল, হ্যাঁ চলুন। শিহাব তার স্ত্রীর সাথে পরিচয় করে দিল উর্থির। কত বছর পর তার বোনের সাথে দেখা, তবু বোন বলে রাখতে পারেনি তাকে উর্থি। মারিয়া বলল, আপনি এখানে বসুন, আমরা একটু ওইদিকে প্রতিদিদের রিসিভ করি। বলার অপেক্ষা করল না, মারিয়া শিহাবের বাহু ধরে সামনে এগিয়ে গেল। উর্থি তাকিয়ে থাকলো তাদের চলে যাওয়ার দিকে। যে জায়গায় তার থাকার কথা সেই জায়গায় আজ মারিয়া। বেঁচে থাকতে যদি শিহাবের সাথে তার বিয়ে হতো, তাহলে আজ শিহাব আর তার বিবাহবার্ষিকী পালন করা হতো। কিচ্ছু হলো না, জীবনটাই বৃথা ছিল তার। উর্থি একাই বসে রইল। বিবাহ বার্ষিকীতে আসা অতিথিদের দেখতে লাগলো সে। কতদিন মানুষের কোলাহল থেকে দূরে ছিল সে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। এত লোকজনের ভিড়ে অর্থির চোখ খুঁজতে লাগলো শিহাবকে। হঠাৎ তার অতৃপ্ত চোখ খুঁজে পেল শিহাবকে। দেখল শিহাব আর মারিয়া অতিথিদের রিসিভ করছে, কিন্তু একটা পকেট মার পেছন থেকে প্রায় হাত ঢুকিয়ে দিয়েছে শিহাবের পকেটে। অর্থি চোখে কি যেন ইশারা করলো। পকেট মারার হাত বের করতে পারল না শিহাবের পকেট থেকে। শিহাবের পকেটের সাথে তার হাত আটকে রইল। অনেক চেষ্টা করেও বের করতে পারল না। হঠাৎ তার চোখ গেল অর্থির দিকে। অর্থি চোখ বড় বড় করে তাকালো তার দিকে। পকেট মার ভয় পেয়ে গেল। ছলছল চোখে সে তাকালো অর্থির দিকে, যেন বলতে চাইছে তাকে রক্ষা করতে। অর্থি ইশারা করে বলল, শিহাবের পকেট থেকে যা নিয়েছ তা রেখে দিতে। পকেট মার তাই করল। অবশেষে সে তার হাত বের করতে পারল। অর্থি ইশারায় তাকে কাছে ডাকলো। পকেট মারতে তার পাশে এসে মুখ নিচু করে দাঁড়ালো। অর্থি নিচু স্বরে বলল, দরিদ্রতার কারণে তুমি এসব করেছো জানি, তাই তোমাকে বাঁচিয়ে দিলাম। ভবিষ্যতে এসব করবে না, নিজে কাজ করে খাবে। পকেট মারতেই লজ্জিত হয়ে বলল, ভুলে গেছে, আর এরকম হবে না। এবার যাও। লোকটা চলে গেলে অর্থি আবারও একা একা তাকিয়ে রইল শিহাবের দিকে। অতিথিদের আপ্যায়ন করে বিদায় দিতে দিতে রাত হয়ে গেল। অর্থি এখনো যায়নি। এবার সে বিদায় নিল। মারিয়া বলল, আপনি একা একটা মেয়ে রাতে কি করে যাবেন? এখানে থেকে যান। না, আমি যেতে পারবো। আচ্ছা চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি থাকেন কোথায়? আরে না না, আমি একা যেতে পারবো, এই তো সামনে আমার বাসা। আরে চলুন তো, আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। অজ্ঞতা শিহাবের সাথে বের হলো অর্থি। দুজন পাশাপাশি হাঁটছে। অর্থি ভাবল নিজের পরিচয়টা দিয়ে দেবে শিহাবকে। পরক্ষণে কি যেন ভেবে পরিচয় দিল না আর। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল তার। আগের বার সে যখন আত্মা হয়েছিল, তখন কত যে মিশেছে শিহাবের সাথে, আর আজ এত কাছে থেকে অপরিচিতার মতো থাকতে হচ্ছে তাকে। এদিকে শিহাব ভাবল অন্য কথা। আজ হঠাৎ ইভার কথা খুব মনে পড়ছে তার। বাতাসে একটা পরিচিত ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। এই মেয়েটাও সেই একই পারফিউম ইউজ করেছে। কে এই মেয়েটা? তার পাশাপাশি হাঁটতে এত ভালো লাগছে কেন তার? শিহাব এবং অর্থি হাঁটতে হাঁটতে কিছু দূর এলো। হঠাৎ কিছু বখাটে ছেলে পাল্লায় পড়ল দুজন। শিহাব ওদের পাশ কাটিয়ে অর্থিকে নিয়ে চলে যেতে চাইল, কিন্তু ওরা তাদের পথ আটকালো। শিহাবকে উদ্দেশ্য করে একজন বলল, ভাই,
এত রাতে মেয়েটাকে নিয়ে কোথায় যাবেন? মেয়েটাকে আমাদের কাছে দিয়ে যান। সে প্রতিবাদ করতে গেলে ওরা তাকে ধাক্কা দিল। অর্থির বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তারই চোখের সামনে তারই ভালোবাসা মানুষের গায়ে হাত তুলেছে। এটা সহ্য করার মতো না। অর্থি বকেটেদের বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। কি বলছেন আপনি? শিহাবের কণ্ঠে আতঙ্ক। বকেটে তো জোরে জোরে হাসতে লাগলো। অর্থি বলল, শিহাব সাহেব, এ বাড়িতে চলে যান, আমার জন্য চিন্তা করবেন না। কিন্তু কোনো কিন্তু না, বলছি তো আমার কিছু হবে না, আপনি যান। অজ্ঞতা শিহাব চলে গেল। অর্থি বকেটেদের বলল, চলুন। বকেটের দল খুশিতে নাচতে লাগলো। একটু অবাক হলো, মেয়েটা কোনো প্রতিবাদ না করে তাদের সাথে যেতে রাজি হলো দেখি। যাই হোক, এত কিছু ভেবে তাদের লাভ নেই। মেয়েটা তো হেব্বি আছে, সারা রাত এনজয় করা যাবে। অর্থি নীরবে ওদের সাথে হাঁটতে লাগলো। পরদিন সারা শহরে ছড়িয়ে পড়ল একটা খবর, কে বা কারা যেন কিছু বকেটে ছেলেদের খুব নৃশংসভাবে হত্যা করেছে। টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে গেল এটি। ঘটনাস্থলে আসলো শিহাব, দেখলো প্রচুর মানুষের ভিড়। পুলিশ লাশগুলো পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলতে লাগলো। প্রত্যেকটা লাশের চেহারা দেখে শিহাব চমকে উঠল। গত রাতে বকেটে ছেলেগুলো এরা, কিন্তু এদের এমন নৃশংসভাবে হত্যা কে করলো? লাশ থেকে বোঝা যায় এটা কোনো মানুষের কাজ না। প্রত্যেকটা লাশের পেট থেকে নাড়ি ভুড়ি বের করা, আর শরীরে কিসের যেন আঁচড়ের তাপ। গত রাতের কথা মনে পড়ল শিহাবের। গত রাতে এই বখাটেগুলো হাতে ওর থেকে তুলে দিতে হয়েছিল। তারপর কি হয়েছিল শিহাব জানে না, কিন্তু উর্থি কোথায়, তার এখন কি অবস্থা? শিহাব উর্থির খোঁজ করতে চাইলেও হলিচার লিস্ট করে গেল। শিহাবকে দেখে উর্থি নিজে এগিয়ে এলো তার দিকে। কি ব্যাপার শিহাব সাহেব, আপনি হঠাৎ? জিজ্ঞাসা করল উর্থি। আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। এখানে নয়, আপনার কি একটু সময় হবে? আচ্ছা, আমি স্কুল শেষ করে আপনার সাথে দেখা করব। ঠিক আছে। শিহাব চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অর্থি না কি বা? শিহাব একটা রেস্টুরেন্টে বসে একা একা কফি পান করছিল। একটু পর অর্থে আসলো সেখানে। আশ্চর্য, মেয়েটা কিভাবে জানলো সেখানে আছে? হ্যাঁ শিহাব সাহেব, এবার বললেন কি কথা? শিহাবের পাশের চেয়ারে বসতে বসতে উঠে জিজ্ঞাসা করলো। শিহাবের মনে যে প্রশ্নটা বেঁধে আছে সেই প্রশ্নটা করবে কিনা চিন্তা করল সে। কে মেয়ে? ইভার সাথে তারা তো মিল কেন? কিন্তু ইভা তো কোনোদিনের দৃশ্যমান হতে পারে না। আর এই মেয়েটার চেহারাও তো ইভার মতো না। তাছাড়া মেয়েটা তো মানুষ, অশরীরী বলে তো মনে হয় না। গত রাতের ঘটনা, সব পকেটগুলো এমন নৃশংস অবস্থা হয়েছে, অথচ মেয়েটার কিচ্ছু হলো না। এই মেয়েটা তো তাদের সাথে ছিল। সে আপনি ভাবতে দেখে উঠতে আমার জিজ্ঞাসা করলো, কি হলো, কি ভাবছেন? কিছু তো বলুন। কি কথা যেন ছিল আমার সাথে? না মানে একটা প্রশ্ন ছিল। নিজেকে সামলে বলল শিহাব। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? ইতস্তত করে শিহাব প্রশ্নটি করেই ফেলল। কে আপনি? একটা অস্পষ্ট হাসির রেখা অর্থের ঠোঁটে উদয় হয়ে আমার মিলিয়ে গেল। একটু অবাক হওয়ার ভান করল সে। মানে কি? আমি অর্থি, মিরাজদের স্কুলে নতুন জয়েন করেছি। তাহলে গত রাতের ঘটনাটা? কোন ঘটনাটা? আপনি বখাটেদের হাত থেকে বাদ ছেড়লেন কি করে? ওরা নিজেরাই ছেড়ে দিয়েছে। এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে দেওয়ার মতো ছেড়ে ওরা না। ধন্যবাদ আমার রূপের প্রশংসা করার জন্য। আমি আপনার রূপের প্রশংসা করছি না, আমি আসল ঘটনাটা জানতে চাই। কেন আপনি একটু ভয় না পেয়ে ওদের সাথে যেতে রাজি হলেন? আমি ভীত না তাই। প্লিজ মজা করবেন না, আসল ঘটনাটা খুলে বলুন। কি জানতে চান? বখাটে ছেলেগুলো খুন হলো কি করে? ওমা, তাই নাকি? কে খুন করলো ওদের? অবাক হওয়ার ভান করলো অর্থি। কেন, কিছুই জানেন না আপনি? না তো, সারা শহরে ব্রেকিং নিউজ হয়ে গেল আর আপনি কিছু জানেন না? কেন, আমার জানাটা জরুরি ছিল নাকি? আপনি তো ছিলেন ওই ছেলেগুলোর সাথে। আমাকে তো ছেড়ে দিয়েছিল ওরা, শুধু শুধু ছেড়ে দিয়েছিল। কি জানি, হয়তো মায়া হয়েছিল আমার সুন্দর চেহারাটা দেখে। অর্থি প্লিজ আর কি করবেন না, সিরিয়াসলি বলো। সরাসরি আপনি থেকে তুমি? বাহ, আশ্চর্য। আপনি কি বলতে চাইছেন এই ছেলেগুলোকে আমি খুন করেছি? আমি কিছু বুঝতেছি না, তবে মনে হচ্ছে তোমার হাত এতে আছে। আমি একা একটা মেয়ে ওদেরকে কিভাবে মারতে পারে? আশ্চর্য। তুমি কি আসলে মেয়ে? মানে কি বলতে চাইছেন আপনি? কি তুমি? আবার বলছো তো আমি উঠছি। এবার সাথে তোমার এত মিস গেল। ইবাকে? ইবা এমন একজন যাকে এক মুহূর্তের জন্য ভোলা যায় না। আমার সত্যের সাথে মিশে থাকে সে সারাক্ষণ। খুব ভালোবাসতেন তাকে। অনেক।
তবে সে বেঁচে থাকতে কখনো ভালোবাসেনি তাকে। ইভা কি বেঁচে নেই? না, আমার ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করেছিল সে। ভেরি স্যাড। কিন্তু আমি ইভা না। তবু অনেক প্রশ্নের জবাব মেলেনি এখনো। গত রাতে আসলে কি হয়েছিল আমরা জানি না। এবার তাহলে উঠি। বলতে বলতে উঠতে ঘুরে দাঁড়ালো। ঠোঁটে তার একটা রহস্যময় হাসি ফুটে উঠল, যা শিহাব খেয়াল করেনি। উঠতে চলে যাওয়ার পর অনেকক্ষণ বসে রইল শিহাব। মনের মাঝে তার অনেকগুলো প্রশ্ন কিরবির করছিল। কে এই রহস্যময়ী মেয়েটা? তাকে জানতেই হবে। শিহাব একদিন হলিচাইল্ড স্কুলে গিয়ে উর্থি সম্পর্কে জানার চেষ্টা করলো, কিন্তু কেউ তার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারল না। উর্থি স্কুল থেকে বের হলে শিহাব তাকে ফলো করতে লাগলো। উর্থি পেছনে না ফিরে বলল, কি শিহাব সাহেব, পেছন পেছন কেন? আমার পাশাপাশি হাঁটুন। শিহাব একটু থতমত খেয়ে বলল, না মানে হ্যাঁ চলুন। কি, আমাকে ফলো করা হচ্ছে? কই না তো, আসলে তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনার সম্পর্কে স্কুলে কেউ কিছু জানে না। বিষয়টা একটু অদ্ভুত না? কেন, আমার সম্পর্কে জানাটা কি জরুরি? আপনি থাকেন কোথায়? আমি এই তো সামনে। আমি আপনার বাসা দেখতে চাই। ওর ঠিক কৃতজ্ঞত করে বলো, মানে আরেকদিন দেখে হয় না, আজ একটু। না, আমি আজই দেখব। উঠতি চারিদিকে একবার তাকালো। হঠাৎ দেখতে পেল ওই দিনের সেই পকেট মারটা। কাছে ডাকলো তাকে। চোখের ইশারা সব বুঝিয়ে দিল কি করতে হবে। অর্থি তাকে দেখিয়ে সে আপটু বলল, আমি ওনার বাসায় থাকি। হ্যাঁ স্যার, উনি আমার বাসায় থাকেন। পকেট মারটি বলল, আমি আপনার বাসা দেখতে চাই। সে আর ভাল ছাড়ার পাত্র নয়। সে পকেট মাত্র বাসে এলো। দেখলো একটা রুমে মেয়েদের সরঞ্জাম সাজানো গোছানো আছে। সে মনে করলো এখানে উঠতে থাকে। সে হাফ চলে যাওয়ার পর উঠতে পকেট মারটাকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে বাঁচালেন। আচ্ছা, এই রুমটা কার? বাসাতে কোনো মেয়ে মানুষ দেখছি না। এগুলো আমার স্ত্রীর। মাস দুই খুলে মারা গেছে সে। ও ভেরি স্যার। আপনার নাম? আমার নাম মফিজ। আচ্ছা মফিজ ভাই, আমি আজ থেকে আপনার এখানে থাকলে আপনার কোনো প্রবলেম হবে? না না, থাকেন আপনি, আমার কোনো প্রবলেম হবে না। অনেক ধন্যবাদ মফিজ ভাই। রাতে মফিজ ঘুমাতে যাওয়ার সময় ওর রুমে ঢুকে দিল। সাথে সাথে চমকে উঠল। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। ওরটি শরীর থেকে অন্য একটা মেয়ে বের হচ্ছে। এটা কি করে সম্ভব? জোরে চিৎকার করে উঠল মফিজ। বয়না কাটতে মফিজ দেখলো মেয়েটা তার পাশে চলে এসেছে। মফিজ ভয়ে দৌড় দিতে চাইল। মেয়েটা তার হাতটা ধরে ফেলে বলল, মফিজ ভাই, ভয় পাবেন না, আমি মানুষ না ঠিক, তবে আপনার কোনো ক্ষতি করব না। মফিজের ভয় তখনও কাটেনি। শ্বাসরুদ্ধ করা অবস্থা তার। মেয়েটা তাকে পুরোপুরি ভাব হইতে বলল, আমি একটা অতৃপ্ত আত্মা, এমন আমি ইভা। তারপর ইভা পুরো ঘটনা খুলে বলল মফিজকে। এবার ঘটনা শুনে মফিজের ভয় কেটে গেল। এখন ইভাকে শ্রদ্ধা করতে ইচ্ছে করছে তার। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে ভাবতে অবাক লাগে। পুরো ঘটনাটা শুনে মফিজের দু চোখ বেয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। অর্থের মৃতদেহটা বেডে পড়ে আছে, আর এবার অশরীর আত্মাটা অন্ধকারে কোথায় যাচ্ছে মফিজ জানে না। হয়তো তার ভালোবাসার মানুষটিকে একবার খুব কাছ থেকে দেখতে যাচ্ছে। কারণ নরম হাতের ছোঁয়া পেয়ে শিয়াবের হঠাৎ ঘুম ভেঙে গেল। লাইট অন করলো শিয়াব। দেখলো মারিয়া মিরাজকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আর কেউ নেই। কিন্তু গাড়ির স্পর্শে তার ঘুম ভাঙল। নাকে সে অনেক দিনের পরিচিত পারফিউমের ঘ্রাণটা লাগতেই শিহাব চমকে উঠল। ইভাকে তবে ফিরে এসেছে। মৃত্যুস্বরে ডাক দিল শিহাব ইভার নাম ধরে। কোনো সাড়া নেই। আওয়াজটা বাড়িয়ে আবারও ডাক দিল শিহাব, ইভা। আবার কোনো সাড়া নেই। মারিয়ার ঘুম ভাঙল। ঘুম জড়িত কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কি হলো শিহাব? কিছু না, ঘুমাও তুমি। লাইট অফ করে শিহাব আবারও শুয়ে পড়ল। চোখে ঘুম এলো না তার। রুমে এসে চতুর্থ একজনের উপস্থিতি টের পাচ্ছে। মনে হলো চতুর্থ কেউ একজন তার পাশে শুয়ে আছে। কেউ একজন নিঃশ্বাস নিচ্ছে। হাত দিয়ে দেখলো শিহাব, কেউ নেই। শিহাব নিশ্চিত ইভা ফিরে এসেছে। তোর মেয়েটা কি তবে ইভা? যদি ইভাই হয় তাহলে অস্বীকার করছে কেন? কিচ্ছু বুঝছে না শিহাব। অশরীরে ইভার সাথে কাটানো সে রাতগুলোর কথা মনে পড়লো শিহাবের। ইভা তার বুকে শুয়ে সারা রাত কাটিয়ে দিত। কত মধুর ছিল সে রাতগুলো। আজ কত বছর হয়ে গেল ইভার ছোঁয়া পায়নি সে। এতদিন সে প্রতীক্ষা করে আছে ইভা হয়তো একদিন আবারও ফিরে আসবে অশরীরী হয়ে।
তার প্রতীক্ষা কি তবে শেষ হয়েছে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।